আমি দেখেছি উনি মাওলানা, মৌলভী, ইসলামিক ব্লকে জাকের উনি আনন্দ পেতেন। অর্থাৎ তার পায়ের থেকে মাথা পর্যন্ত চিন্তা চেতনার মধ্যে একটা কথা ছিল, তিনি ইসলামকে হিসেবে দেখতে পারতেন না। মুসলমানদের সহ্য করতে পারতেন না। এগুলি তার সহজাত প্রবণ ছিল এবং এগুলি সে এক্সপোজ করতে পারতেন। এই যে ঘাতক দালালের কোটি বলেন বা যুদ্ধবিদ্য কোটি সব জায়গায় ছিলেন এবং বক্তব্য রাখতেন। এবং কোথাও কিন্তু তিনি প্রধান পদটি কোথাও পান নাই। কেন পান নাই? তার এই যে চরিত্রের যে একরোখা মনোভাব, এইজন্য পান নাই। প্রতি ৩ মাস অন্তর, অন্তর রাজনৈতিক দলে এসে বসতে হবে। ভিউ এক্সচেঞ্জ করতে হবে। একটা রোড ম্যাপ দিতে হবে। আমি কিন্তু এই ব্যাপারে চুপচাপ ছিলাম। আজকে দেখলাম মির্জা ফখরুল বলছে একই কথা। রোড ম্যাপ দিতে বলছে, বসতে বলছে। অর্থাৎ আপনি যদি মনে করেন এই সরকারকে দিয়ে সংস্কার করাবেন এবং সীমাহীন টাইম আন্দোলন করেছি, কষ্ট করেছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি। যা চেয়েছি তার প্রাপ্তি কিছুটা এসেছে। জাতি পেয়েছে, আমরাও পেয়েছি। এবং প্রচন্ডভাবে কিন্তু এটা প্রমাণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। দলের চেয়ে নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন পর্যন্ত কিন্তু নেতাই বড়। সব দলের নেতা ছাড়া কোন দল নাই। এই যে নেতা সর্বস্ব দল, তাহলে যা লাউ তাই কদু হবে কিন্তু। বিচারপতি মানিক আমি চিনি। মূলত তিনি আমার এলাকার, বিক্রমপুরের। সম্ভবত আমার পাশের গ্রামের সে। উনার সাথে আমি অনেক টক শো করেছি। উনি জানালেন যে তার বাড়ি বিক্রমপুর। আমি তাকে সবসময় বলতাম যে, "আপনি যে কথাবার্তাগুলো বলেন, এত একচেটে কথা বলেন না। আপনি তো বিচারপতি। তো বিচারপতি হিসাবে জাতির বিবেক হতে পারেন না? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন অসুবিধা নেই। কিন্তু যৌক্তিক আকারে বলেন। যেখানে সে অন্যায় করতেছে বলেন, ন্যায় করতেছে বলেন, প্রশংসা করেন। কিন্তু যে ঢালাওভাবে আপনি যেভাবে মুক্তিযুদ্ধের লাগছেন, মুক্তিযুদ্ধ মনে হচ্ছে আপনি একাই যুদ্ধ করছেন।" আমি তাকে বলেছি। আমি লাস্ট অপশনটা করলাম তার সাথে বোধহয় চ্যানেল 24 এ বোধহয়। না নিউজ 20। তো সেখানে আরেকজন ছিলেন মেজর জেনারেল আওয়ামী লীগপন্থী প্রাক্তন। তো উনি বললেন যে, "আমি আসলে সহ্য করতে পারি না।" তো কি সহ্য করতে পারেন? দেখেন, এর আগে তার সাথে দেখা হলো আমার অ্যাম্বাসেডর ওয়ালিদ রহমানের বাসায়। হেরিটেজ ফাউন্ডেশন। ওখানে একটা মিটিং এ তিনি ছিলেন। তিনি তখন কিন্তু সুপ্রিম কোর্ট জাজ, খেয়াল করবেন কিন্তু। উনি ওই জাজ থাকা অবস্থায় প্রধান বিচারপতি এস.কে সিনহা সম্পর্কে বলতেছেন, তিনি দুর্নীতিপরায়ণ, টাকা দিয়ে চিফ জাস্টিস হয়েছে। খেয়াল করবেন, অন রেকর্ড এ বলতেছি। তো ওখানে যারা ছিলেন তারা শুনতেছেন কিন্তু। একটা সময় সুরঞ্জিত সেনগুপ্ত ওখানে আসলেন। উনি চিফ গেস্ট ছিলেন ওখানে। আমি বক্তা হিসেবে গিয়েছিলাম সেখানে। তো আমি আমার বক্তৃতায় বললাম যে, "একজন সিটিং চিফ জাস্টিসকে আপনি বলতেছেন দুর্নীতিপরায়ণ, টাকা দেওয়া হইছে। তো আপনার তো চাকরি থাকার কথা না। নিয়ম মতো আপনাকে তখন অভিসংবাদ করা উচিত।" কিন্তু উনি এগুলো ব্যাখ্যা করতেছেন না। কারণ উনি ধরে নিয়েছেন যে উনাকে বঞ্চিত করে এস.কে সিনহা চিফ জাস্টিস হয়েছে। হ্যাঁ, তার যোগ্যতা ছিল, দক্ষতা ছিল। কিন্তু কেন হতে পারেন নাই, এটা তো তারা যারা বানিয়েছে তারা জানে। নিশ্চয়ই তারা মনে করেছিল যে তাকে বলা অসুবিধা আছে। কারণ তিনি তো এমন সমস্ত ভার্ডিক্ট দেওয়া শুরু করলেন সংসদের ভিতরে, এখানে সেখানে এয়ারপোর্টে। এগুলি কে করে? এগুলি কিন্তু একটা জাস্টিসের বুঝাই যাচ্ছে যে তিনি বিচারপতি বলতে যা বুঝায় অ্যাপিলেট ডিভিশনে, সেটা তিনি হজম করতে পারতেছেন না। তিনি নলেজেবল লোক নিঃসন্দেহে। কিন্তু এই জিনিসটা ঘাটতি রয়েছে। এরপরে যখন দেখা গেল এত বড়, বড় পদে থেকে যখন একটা এনজিও কি একটা যে কতগুলি ডিসলভ করছে যে হ্যাঁ, ওর হ্যাঁ, উনি যে এনজিওটা করেছিল ৪০ কত পাতা যেন ৩০০ কত পাতার একটা আমরা তখন টক শো করেছিলাম। মাদ্রাসা তারপরে আলেমদের ব্যাপারে উনি তুরিন ছিল, ব্যারিস্টার তুরিন ছিল এটার সাথে উনার সাথে। আমার কথা হলো যে উনার হাতের লেখা দিয়ে সবসময় কি হতো? আমি দেখেছি উনি মাওলানা, মৌলভী, ইসলামিক ব্লকে জাকের উনি আনন্দ পেতেন। অর্থাৎ তার পায়ের থেকে মাথা পর্যন্ত চিন্তা চেতনার মধ্যে একটা কথা ছিল, তিনি ইসলামকে হিসেবে দেখতে পারতেন না। মুসলমানদের সহ্য করতে পারতেন না। এগুলি তার সহজাত প্রবণ ছিল এবং এগুলি সে এক্সপোজ করতে পারতেন। এই যে ঘাতক দালালের কোটি বলেন বা যুদ্ধবিদ্য কোটি সব জায়গায় ছিলেন এবং বক্তব্য রাখতেন। এবং কোথাও কিন্তু তিনি প্রধান পদটি কোথাও পান নাই। কেন পান নাই? তার এই যে চরিত্রের যে একরোখা মনোভাব, এইজন্য পান নাই। আর সবচেয়ে বড় কথা হলো তিনি যেভাবে ধরা পড়লেন, এটা নিয়ে আমি কোনো কথা বলব না। কেন ধরেই কথা বললেন, কি জন্য করলেন, কেন বলতে গেলেন, ৳৬০,০০,০০০ নিয়ে এসেছেন, আমি জানি না। তবে আমার জ্ঞান বুদ্ধি যেটা বলে, একটা লোক ৳৬০,০০,০০০ নিতে পারে নাকি এভাবে? এগুলি সব কিছুটা আমার কাছে মনে হচ্ছে কোন প্লট আছে কিনা তাও আমি জানি না। উনি অ্যারেস্ট হয়েছেন ঠিক আছে। এটা এই ব্যাপারে বিতর্ক নেই। কথা হলো যে প্রক্রিয়ায় অ্যারেস্ট হচ্ছে, সালমান এফ রহমান যে প্রক্রিয়ায় অ্যারেস্ট হলো, চিন্তা করেন। এখন ইনি যে অ্যারেস্ট হচ্ছেন, আমরা বলছি সেনাবাহিনী বলেছে, প্রধান বলেছেন আমাদের কাছে ৬৫০ জন বা এক্স ওয়াই যা আছে। তাদেরকে রেখে দিয়েছি কেন? যাতে তারা জনরোষে পড়ে জীবনটা না হারায়। খেয়াল করবেন। এখানে জীবনের নিরাপত্তার জন্য অর্থাৎ কতটুকু গণধিকৃত হলে
এরা বেরোতে পারছে না। নিরাপত্তার প্রশ্নে কিন্তু বলা হয়েছে। এখন তাদেরকে আনাছে যে দীপুমণিকে পাওয়া গেল বারিধারাতে। রাশেদ খানকে পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে হচ্ছে কিন্তু। এরা তো আগে ছিল। রাশেদ খান ম্যানও যদি বাসায় থাকে, আমি তো ওই যে ডক্টর ইমরানকে বলব, আপনি ভালো বলতে পারেন, উনি যদি বাসাতে না বেরায়, আপনার কি মনে হয় উনি বাসায় ছিল এত বড় ঘটনা ঘটে? ছিল না। ঐদিন কেন আসলো? তো ঘটনা যেমনি হোক, তারা বেরিয়ে আসতেছে, দেখেন কোর্টে যাচ্ছে এবং কোর্টে যাওয়ার সময় দেখেন, মানুষের ক্ষোভ সবসময় কিন্তু আপনি চিন্তা করবেন না, আইন শৃঙ্খলা কিন্তু থাকে। কিন্তু এরপরও কথা আছে। একটা বিপ্লবের মাধ্যমে কিন্তু সরকারের পতন হইছে। এবং সেই বিপ্লবের সাথে বিরুদ্ধে যারা ছিল, ক্ষোভ তো থাকবে। কারণ তারা তো ১৪ দল। ১৪ দল কিন্তু ওই ঘটনা ঘটার ৩ দিন ৪ দিন আগে মিটিং করে। মিটিং করে কি বলল? তারা সমর্থন করল। ক্র্যাকডাউন করেন। দেখায় দেন। জামাতকে ব্যান করে দেন। করছে তো। যেহেতু তারা এটা করেছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই ক্ষোভটা কিন্তু আপনি আইন দিয়া মিটমাট করতে পারবেন না। এগুলো আইনের ব্যাপার না। অথবা এত বড় আন্দোলনের পরে যেটা প্রয়োজন ছিল, সেটা হলো বিপ্লবী সরকার, যেটা হয় নাই। উচিত ছিল সংবিধান নতুনভাবে তৈরি হয় কিন্তু। এই ধরনের আন্দোলনের সংবিধান নতুন তৈরি। যেহেতু বিপ্লবী সরকার হয় নাই, কারণ অনেকে এটাকে বিপ্লব বলতে চাচ্ছে না। ছাত্রদের ছাত্র জনতার কি হচ্ছে? একটা উচ্ছ্বাসে হয়ে গেছে এটা। বিপ্লব করার প্রস্তুতি সেটা ছিল না কিন্তু তাৎক্ষণিক। সুতরাং এগুলি বিতর্ক থাকবে। রাষ্ট্রবিজ্ঞান সমাজে থাকবে এটা। প্রশ্ন হচ্ছে একটা জোয়ার তো এসেছিল। সেই জোয়ার সব ভেসে গেল। ভেসে যাওয়ার পরে কি হলো? বিপ্লবের জোয়ারটার মধ্যে কি হলো? এমন একটা সরকার গঠন করা হলো অবিপ্লবী। বিপ্লবের ফলাফল ভোগ করার জন্য আপনি এখানে অবিপ্লবী। তারা সব ওয়েস্টার্ন মডেলে লেখাপড়া সেখানে করছে, ভদ্র, মার্জিত, বিনয়ী, কথাবার্তা ভালো এবং খুব গুছিয়ে কথা বলতে পারে। মিলতেছে না কিন্তু। আপনার চাওয়া পাওয়ার সাথে কিন্তু যে মাধ্যমটা নিচ্ছেন, এটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। আর বিপরীত হয়ে যাচ্ছে বলেই আমি শুরুতেই কিন্তু এখানে বলেছি বারবার আপনার এখানে। আমি গত পরশু তো বলেছিলাম। কালকেও তো ফেসবুকে বলেছি। আমি বলেছি এই সরকারকে, উপদেষ্টা পরিষদকে প্রতি ৩ মাস অন্তর, অন্তর রাজনৈতিক দলের সাথে বসতে হবে। ভিউ এক্সচেঞ্জ করতে হবে। একটা রোড ম্যাপ দিতে হবে। আমি কিন্তু এই ব্যাপারে চুপচাপ ছিলাম। আজকে দেখলাম মির্জা ফখরুল বলছে একই কথা। রোড ম্যাপ দিতে বলছে, বসতে বলছে। অর্থাৎ আপনি যদি মনে করেন এই সরকারকে দিয়ে সংস্কার করাবেন এবং সীমাহীন টাইম, আমার মনে হয় ডক্টর ইমরান যদি এমপি হইতে চায়, তিনিও চিন্তা করবেন কতদিন? রোগ হলে কিন্তু ডাক্তার বলে আপনার রোগটা সেরে যাবে কতদিন? ক্লাসে ভর্তি হলো ১ বছর। অনার্স পড়লে ৩ বছর। একটা মেয়াদ আছে তো। একটা পিএইচডি করতে হলে বলে যে ৩ বছর ৫ বছর। কিন্তু যখন বলবেন যতদিন লাগবে ততদিন থাকবে, কে ম্যান্ডেটটা কে দিছে? এই ম্যান্ডেট দেয় নাই। কারণ এখন যে দলগুলো সংগ্রাম আন্দোলন করলো, বিএনপি করেন, জামাত বা আর যে দলগুলো আছে, ডক্টর ইমরানের একটা দল আছে। আপনারা তো সংগ্রাম করেছেন, আপনারা জেল খেটেছেন। আপনারা আমি সবই জানি। আমি ডক্টর ইমরানের সেক্রেটারি সম্পর্কে আমি সবই জানি। কিন্তু কেন করলেন? আপনি তো এইজন্যই বলেছেন একটা গণতান্ত্রিক সরকার হবে, নির্বাচন হবে, আমরা আবার দেশটাকে গড়ব। এখন আপনি কি এটা বলবেন? আমরা বিপ্লব হয়েছে, ৫ বছর বইসা থাকি, তারা ঘুরে দেউক, তারপরে এসে আমরা এমপি যাব। এটা হয় না। এখানে কিন্তু বেসিক কনসেপ্ট আমি শুরুতেই বলেছিলাম কিন্তু। ১২ তারিখে একটা টেক্সটে বলেছিলাম যে বেশি না ৩ মাস পরেই কিন্তু বিএনপি বলবে। যতই সমর্থন দেউক, একটা রোড ম্যাপ দেন। এইটি তার রাজনীতির ধর্মটা কি? জামাত বলবে। কারণ এটি স্বাভাবিক। এতে করে যদি কেউ অবাক হয়, সময় দিল না তা না। এখন আপনাকে বলতে হবে রোড ম্যাপটা কি? আপনি কি করতে চান? আপনি কি করতে পারেন? আপনি বড় যে পারেন যেটা, সংস্কার তো এটা বিরাট ব্যাপার। আপনি এখানে এডুকেশন সংস্কার, শিক্ষা সংস্কার করবেন, আচ্ছা, আমি অর্থনৈতিক করবেন। আমি একটু আপনাকে অন্যদিকে নিতে চাই যে আমরা যেটা জানতাম যে সেনাপ্রধানের কাছে যে কয়জন ছিল, আপনার কি মনে হয় যে একেকজন যে বের হচ্ছে এরা সবাই সেনাপ্রধানের অধীনে ছিল এবং এদেরকে একেকজনকে একেকভাবে বের করা হচ্ছে, সেটা আপনার কি মনে হয় এখানে? এবং ওবায়দুল কাদেরের ব্যাপারে অনেক বড় একটা প্রশ্ন যে ওবায়দুল কাদের কোথায় আছে, কিভাবে আছে? আমরা একটা ছবিও ভাইরাল হতে দেখেছি, এরপর আর কোনো খবর পাইনি। না, এখানে একটা কথা মনে রাখতে হবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি কিন্তু সেনাবাহিনীকে এই মুহূর্তে কোনো কাঠগড়ায় দাঁড় করাবো না। কারণ সেনাবাহিনী প্রধান বলেছেন, "আমি এদেরকে রেখেছি" এবং বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন, তাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, নিরাপত্তার জন্য। এখন কতজন লোক রেখেছেন? সেনাবাহিনী কিন্তু মিনিস্টার অফ ডিফেন্স আন্ডারে খেয়াল করবেন। আমি এখন একটু ক্লিয়ার করতে চাই বিষয়টা। এই বিষয়টা সেনাপ্রধান যে প্রথম ৬২৬ জনের কথা বলেছিল বিভিন্ন সেনানিবাসে, শুধু ঢাকায় না। তারপরে সব ছেড়ে দিয়ে ৭ জন আছে, এটি ছিল লাস্ট স্টেটমেন্ট। আর সুতরাং এটা নাটক সাজানো না। ছেড়ে দেওয়ার পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে,
তোমাদের যান বাঁচাও। ছেড়ে দেওয়ার কিভাবে আগেই তো ২ জন ধরা পড়েছে। মানে উনি হ্যাঁ, তো স্টেটমেন্টটা এখন ৭ জন আছে এটা এখন বলেছে। মানে না, উনি আমি এটা তখন এই কথা এটার সাথে বলেছে একটু অ্যাড করি সিনহা ভাই, এইটাও কিন্তু আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অফিসাররা রাওয়াতে মিটিং করে ওনাকে জানিয়েছি, আপনি যে ক্যান্টনমেন্টে আশ্রয় দিলেন, কয়দিন পরে আপনি যে বলেন ১০০, কেউ যদি বলেন ১৫০ ছিল, কি বলবেন? আপনি তাড়াতাড়ি রাইট। ঘোষণা করেন। এটা কিন্তু আমাদের রিকোয়েস্ট উনি ঘোষণা করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আর এখন এখানে প্রশ্ন তো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই মানে যারা ঝুঁকির এবং যাদের মামলা হবে, যারা মাইর খাবে তারাই তো গুরুত্বপূর্ণ ছিল। হয়ে গেছে। কিন্তু আমি এটা বিশ্বাস করতে রাজি না। রাশেদ খান মেনন বাসায় ছিল। কি বলেন আপনি? আসলে সে কি এত বড় দুঃসাহসিক হয়ে গেছে নাকি? আমি থাকবো বাসায়। এটা কি এর হয় নাকি এটা? উনি বাসায় এসেছেন। যেকোনোভাবে তিনি বাসায় এসেছেন। কে আনছে আমি জানি না। সুতরাং হয়ে গেল। মানিক সাহেব একজন বিচারপতি। মাথায় এতটা পাগল হয় নাই যে তিনি ৬০ লক্ষ টাকা নিয়ে বর্ডার দিয়ে পাস হয়ে যাবেন, ক্রস করে যাবেন এবং যেভাবে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে ইতিমধ্যেই তার উপরে যথেষ্ট যন্ত্রণা গেছে। কথা বলতে পারতেছে না। এখন দেখেন ঘটনা যাই হোক, ধরা পড়ছে, গ্রেপ্তার হচ্ছে এবং কোর্টে তারা নিয়ে জেল। নিয়ে আমরা আশা করি বিচারটা শেষ যাতে করবে। সুস্থ হয়, সাবলীল হয়। মানুষ দেখতে চাচ্ছে যারা অপরাধ করেছে তারা যাতে কোনোভাবে নতুনভাবে এমন কিছু না হয় যে বিচার হলো না বা এমন কোনো তদবির এসে না যায় দেশে বিদেশ থেকে তাকে এইভাবে ছাড়ো, সেইভাবে ছাড়ো। যেমন সালমান ইবনে রহমান একটা কথা বলেছে। মারাত্মক কথা বলেছে কিন্তু। যে আমাকে জেলে রেখে লাভ কি? উনি বুঝাতে চাচ্ছেন, আমি একজন শিল্পপতি। আমার সাথে এই দেশের লক্ষ, লক্ষ এমপ্লয়মেন্ট এর যোগাযোগ আছে। আজকে আমি যদি বিকল হয়ে যাই, ওই পরিবারগুলো বিকল হয়ে যাবে। কারণ আমাদের দেশে কোন গ্রুপ অফ কোম্পানি কিন্তু কর্পোরেট না। প্রত্যেকটা কোম্পানি ব্যক্তি নির্ভরশীল কিন্তু। ব্যক্তি না থাকলে কিন্তু তছনছ হয়ে যায়। বড়, বড় হাউসগুলো কিন্তু একই অবস্থা ছিল। সেগুলো কিন্তু সরকারের একজন আলোচনা আসবে। কেন আসবে? আপনাকে দেখতে হবে অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে কি করবেন? আজকে মনে করেন বসুন্ধরা শাহ আলমের কথা মনে করেন। কথার কথা বললাম। এখন তাদের কি করবেন আপনি? এখন বড়, বড় সামিট পর্ব আছে। হ্যাঁ, যারা অতিরিক্ত কাজ করেছে তাদেরকে ধরবেন কিন্তু ওই কোম্পানির ধ্বংস না হয়। আপনাকে দেখতে হবে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি না হয়। আমার কোম্পানিও বাঁচবে, ওরাও শাস্তি পাবে। এই ক্ষেত্রে হয়তো জনমত কথা বলতে পারে। কিন্তু সবসময় জনমত দেখা দরকার নেই তো। আপনাকে দেখতে হবে বেটারমেন্ট অফ দ্য স্টেট। রাষ্ট্র কি চাচ্ছে, অর্থনীতি কি চাচ্ছে, টাকা চাচ্ছে। এইটা দেখতে গেলে কিন্তু অনেক জায়গায় আপনাকে মাইনাস প্লাস করতে হবে। কিন্তু শাস্তি পেতে হবে সবাইকে। শাস্তির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা যাবে না। যেমন ধরেন উদাহরণস্বরূপ ধন্যবাদ। দেই সাকিব আল হাসান সম্পর্কে একটা একজন কেস করেছেন এবং কি করেছেন? ইন্ধন, খেয়াল করবেন। হত্যার ইন্ধন। এখন আপনাকে চিন্তা করতে হবে, সাকিব আল হাসান কিন্তু মানি পাচার করে নাই, দুর্নীতি করে নাই। তবে তিনি কি উনি একটা দল করতেন, বয়স কম, এমনি একটু বেসামাল ছিলেন তিনি, উদ্ধত ছিলেন। এখন পাকিস্তানে খেলতে গেছে দেখেন। উনি কিন্তু এখানে আমাদের রিপ্রেজেন্ট করতেছে। এখন এই ধরনের আন্তর্জাতিক মানুষের খেলোয়াড়কে যদি আমি একটা কেস দিয়ে এখানে ওয়ারেন্ট ইস্যু করে দেই, ও তো খেলতে পারবে না। আল্টিমেট ক্ষতিটা হবে কার? ক্ষতিটা হবে কিন্তু দেশের। আমি এটাও বলব, এরকমভাবে কেস দরকার নাই। স্পেসিফিক কেস আনেন। সব জায়গায় দেখতেছি হত্যা মামলার কি ইন্ধন যোগাইছে, সহযোগিতা করছে। অনেক সময় হালকা হয়ে যাবে কিন্তু। আমি এইজন্য বললাম, কোন ক্ষেত্রে দেশবাসী চিন্তা করতে হবে বা যারা বুদ্ধি দিচ্ছেন, যে ইন্ধন করছেন, যোগাইছেন। ইন্ধন কথাটা কিন্তু ক্রিমিনাল ল তে আছে একটা। কিন্তু এখানে উনি তো গেছেন পাকিস্তান খেলতেছেন আমাদের জন্য। এখানেও চিন্তা করতে হবে কেসটা কখন দিবেন, কিভাবে দিবেন। উনাকে ধরা তো উনাকে ধরা কোন ব্যাপারই না তো। উনি পালাবে না কিন্তু। আমাদের দেখতে হবে গণ কেস আমরা চাই না কিন্তু। তো সবশেষ যে কথাটা আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি এখানে, আমরা বিচার চাই। অপরাধী যেই হোক, যেভাবে হোক বিচার চাই। জানি আমি শুনতে চাই না যে একদিন ডক্টর ইমরানকে বলতে হচ্ছে, "কি চাইলাম, কি পাইলাম?" আমি এটা শুনতে চাই না। আমি শুনতে চাই ডক্টর ইমরান বলবে, "আন্দোলন করেছি, কষ্ট করেছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি। যা চেয়েছি তার প্রাপ্তি কিছুটা এসেছে। জাতি পেয়েছে, আমরাও পেয়েছি।" এবং প্রচন্ডভাবে কিন্তু এটা প্রমাণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। দলের চেয়ে নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন পর্যন্ত কিন্তু নেতাই বড়। সব দলের নেতা ছাড়া কোন দল নাই। এই যে নেতা সর্বস্ব দল, তাহলে যা লাউ তাই কদু হবে কিন্তু। আমাদের চিন্তা করতে হবে শেখ হাসিনা এমন একটি কাঠামো নিয়ে এসেছিলেন যে সব জায়গাতে তার ক্ষমতা চূড়ান্ত। সংসদ, প্রধানমন্ত্রী মানে সব জায়গায় সে আছে। এক্সিকিউটিভ চিফ এতে করে কি হইছে? প্রচন্ড ক্ষমতাশালী হয়ে গেছে। পাশাপাশি দ্বাদশ সংসদ যে এনেছিলেন সেটা কিন্তু রাষ্ট্রপতি যেহেতু
প্রধানমন্ত্রী শাসিত সরকার, সেটা আনছে কি? সেটা পার্লামেন্ট সিস্টেম গভর্নর আনছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। এগুলো কিন্তু ছিল। এইজন্য সংবিধানের পরিবর্তন দরকার আছে এখানে। একটা ব্যক্তি যাতে স্বৈরশাসক না হইতে পারে তার চেয়ারটা, এবং প্রত্যেকটা দলের যে যারা চেয়ারম্যান থাকবেন, স্ট্যান্ডিং কমিটি থাকবেন, ওগুলো ওয়ার্ক করে না। জি, রাষ্ট্রে ওয়ার্ক শেষ করে করবেন সিনা ভাই, পরে আবার শুনবো আপনাকে। হুম। এগুলো কিন্তু নজর রাখতে হবে। আমি ডক্টর ইমরান খুব বেশি করে বলব, এবং আমার ভাই মেজর আনসারী নতুন দল গঠন করছেন।